৯ অগাস্ট আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির জুনিয়র চিকিৎসকেরা যে কর্মবিরতি শুরু করেছিলেন সেই কর্মবিরতি ২০শে সেপ্টেম্বর তারা প্রত্যাহার করে নেন এবং তারপর তারা কাজেও যোগ দিয়েছিলেন। কিন্তু গোদের ওপর বিস্ফোরা হলো গত শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা। ফের একবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে নিগ্রহের শিকার হলেন কর্তব্যরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সরা। তার জেরে তারই মধ্যে যখন শীর্ষ আদালতের চতুর্থ শুনানির দিন আশাব্যঞ্জক কোনো কিছু উঠে এলো না বলে মনে করলেন রাজ্যের এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা, তারা ফের একবার কর্মবিরতির ডাক দিলেন। কিন্তু দ্বিতীয়বারের কর্মবিরতির শুরু থেকেই আড়াআড়ি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন রাজ্যের এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকেরা, যাদের মধ্যে একটা বড় অংশের সিনিয়র চিকিৎসকেরা প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের কাছে আবেদন জানান তারা যাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়ে তারা কাজ শুরু করে অন্য কোনো পন্থায় তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে নিয়ে যান। আর সেই মতোই শুক্রবার এসএসকেএম থেকে ধর্মতলায় মিছিল করে এসে সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের তরফে ঘোষণা করা হলো তারা তাদের এই দ্বিতীয় দফার কর্মবিরতি প্রত্যাহার করছেন। কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিলেন তারা এই কর্মবিরতি প্রত্যাহার করছেন একেবারেই শাসকের চাপে নয়, তারা মানুষের কথা ভেবে মানুষের স্বার্থেই তারা পুজোর মুখে তাদের এই দ্বিতীয় দফার কর্মবিরতি সম্পূর্ণ প্রত্যাহার করে তারা কাজে ফিরছেন। কিন্তু এদিন তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করার মাঝেও উঠল বহুবিধ প্রশ্ন। প্রথমত, তারা এসএসকেএম থেকে ধর্মতলায় মিছিলের সময় নিয়ে এলেন একটি বিশাল বড় ঘড়ি, যে ঘড়ি টিকটিক করে ২৪ ঘন্টা সময় বেঁধে দিল শাসকের সামনে। প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট বললেন তারা সরকারকে ২৪ ঘন্টা সময় দিচ্ছে, সরকার যদি ২৪ ঘন্টা সময়ের মধ্যে তাদের তোলা দ্বিতীয় দফার ১০ দফা দাবি না মানে তাহলে তারা ব্যাপক আন্দোলনের পথে হাঁটবেন। ২৪ ঘন্টার মধ্যে তাদের ১০ দফা দাবি না মানা হলে তারা ধর্মতলাতেই অবস্থান কর্মসূচি শুরু করবেন এবং তার সঙ্গে তারা মৃত্যু পর্যন্ত এই ন্যায় বিচারের লড়াই এবং তাদের ১০ দফা দাবির জন্য লড়াই চালিয়ে যাবেন। তারা ঘোষণা করলেন তারা আমরণ অনশনে যাবেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, কর্মবিরতি যারা প্রত্যাহার করে কাজে জয়েন করবেন বলে ঘোষণা করলেন যে জুনিয়র চিকিৎসকেরা, সেই জুনিয়র চিকিৎসকেরা ২৪ ঘন্টার মধ্যে তাদের ১০ দফা দাবি শাসকের তরফে না মানা হলে তারা ধর্ণা কর্মসূচি এবং একই সঙ্গে আমরণ অনশনের পথে যখন হাঁটবেন বলছেন, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তারা কি করে দাবি করছেন তারা সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে জয়েন করছেন? অবশ্যই আশীর্বাদ দ্য ট্রুথের এই বক্তব্য শুনে এপিসোডের শুরুতেই আপনাদের মধ্যে বেশ ধোঁয়াশা তৈরি হলো। সেই ধোঁয়াশাই আজ এই এপিসোডে আলোচনার মধ্যে দিয়ে একেবারে দূর করার চেষ্টা করা হবে। কিন্তু আলোচনায় এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সেই কাজটা করতেই হবে। তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজাতে হবে, আর আপনার কমেন্ট আলোচনা শুনতে শুনতে লিখে জানাতে হবে কমেন্ট বক্সে। পাশাপাশি একই সঙ্গে এখনই একটা লাইক নিচে করেই ফেলুন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আলোচনায় এগিয়ে যাই। রাজ্যের ২৮টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসক অর্থাৎ এমবিবিএস পড়ুয়া এবং স্নাতকোত্তর ডাক্তারি পড়ুয়ারা যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিশাল বড় ন্যায় বিচারের দাবিতে তাদের প্রতিবাদ গড়ে তুলেছেন, যে প্রতিবাদ সংবাদ মাধ্যমের পাতায় এবং সমাজ মাধ্যমের পাতাতে গণপ্রতিবাদ হিসাবে ইতোমধ্যেই আখ্যায়িত হয়েছে, সেই গণপ্রতিবাদের সামনে সবচেয়ে বড় এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ রাজ্যের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ওঠা দ্বন্দ্ব। তার অন্যতম কারণ এই প্রতিবাদ কর্মসূচির মধ্যেই রাজ্যবাসী তথা আপামর বাঙালি মেতে উঠেছেন দুর্গ উৎসবে। সে যতই এক শ্রেণীর প্রতিবাদী বাঙালি বলেই থাকুন যে তারা এবারে উৎসবে সামিল হবেন না,
কিন্তু হলফ করে আশীর্বাদ দ্য ট্রুথ বলতে পারে পুজোর 4 দিন যে সকল প্রতিবাদী মহিলা এবং পুরুষ তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছিলেন যে তারা দুর্গা পুজোয় সামিল হবেন না, তারা উৎসবে সামিল হবেন না, দেখবেন সকলকেই উৎসবে সামিল হতে। আর তাই না, যে সকল সেলিব্রিটি ফেসবুকে পোস্ট করেছিলেন তারা উৎসবে ফিরছেন না, তাদের দেখবেন প্রত্যেককেই কোনো না কোনো ব্র্যান্ডের হয়ে তাদেরকে পুজোর বিজ্ঞাপন দিতে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে পেট এবং রুটি রুজির তাগিদে সকলকেই কোনো না কোনো অছিলাতেই উৎসবে ফিরতে বাধ্য হতেই হচ্ছে। কিন্তু তার মানে এমনটা নয় যে আর.জি. করের কুখ্যাত ঘটনার বিচার রাজ্যবাসী চায় না, বা তারা এই পুজোর মরশুমে সেই বিচারের পথ থেকে সরে গিয়ে তারা পুজোর শেষে বিচারের দাবি সম্পূর্ণ ভুলে যাবেন। সেটি হবার একেবারেই না। আপামর রাজ্যবাসী এই দুর্গা উৎসব এবং তার পরেও বিচারের দাবিতে অনড় থাকবে। আমরা সকলে একযোগে এক কণ্ঠেই বলবো উই ওয়ান্ট জাস্টিস, কারণ আমাদের সকলের একটাই দাবি, নির্যাতিতার বিচার চাই। কিন্তু সেই বিচার প্রক্রিয়া আমাদের দেশে যে এত দ্রুততার সঙ্গে আসবে না তা বোধ বুদ্ধি সম্পন্ন শুভবুদ্ধির মানুষ, এমনকি প্রতিবাদী জুনিয়র চিকিৎসক এবং সাধারণ নাগরিক জনতা সকলেই জানেন। কিন্তু প্রতিবাদের মধ্যে দিয়ে শাসক এবং যে কেন্দ্রীয় এজেন্সি এই তদন্ত করছে এবং একই সঙ্গে বিচার বিভাগের ওপর যদি চাপ সৃষ্টি না করা হয়, চাপ বজায় না রাখা যায়, তাহলে এটা ঠিক যেমনটা দিল্লি গণধর্ষণ কাণ্ডে আমরা দেখেছি, নির্ভয়াকে বিচার পেতে 1 দশক অপেক্ষা করতে হয়েছিল তার পরিবারকে, তার বাবা মাকে, এক্ষেত্রে হয়তো সেটি ঘটতে পারে। আর তাই জন্য 1 দশক যদি সময় আবারও আরেকটি কুখ্যাত ঘটনার জন্য আমরা দেশের বিচার ব্যবস্থা এবং কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিককে দিই, তাহলে সেখান থেকেই বলতে হবে আমরা স্বাধীনতার 75 বছর যতই অমৃত খেয়ে উদযাপন করি বা করি না, আমরা কিন্তু বাস্তবে স্বাধীনতার 75 বছর পরেও প্রতিনিয়ত গ্লাস ভরে ভরে গরল পান করে চলেছি। কিন্তু আসল বিষয় হচ্ছে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় দফার কর্মবিরতি। গত সপ্তাহে গত শুক্রবার যখন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যে গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যু হলো, যে অভিযোগ রোগী পরিবারের তরফে তোলা হয়েছে, সেই অভিযোগের জেরে রোগী পরিবারের তরফে সেই একই ঘটনা ঘটানো হলো সাগর দত্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হলো এবং একই সঙ্গে আক্রান্ত হলো কর্তব্যরত নিরাপত্তারক্ষী অর্থাৎ পুলিশ কর্মীরা। আর সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়েই রাজ্যের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা দ্বিতীয় দফার জন্য কর্মবিরতি ঘোষণা করে। কিন্তু এই কর্মবিরতি ঘোষণার পর থেকেই রাজ্যে সিনিয়র চিকিৎসকেরা আড়াআড়ি 2টি ক্যাম্পে বিভক্ত হয়ে পড়েন। রাজ্যের একটা বড় অংশের সিনিয়র চিকিৎসকেরা, যার মধ্যে এমনও চিকিৎসকরা আছেন যারা শুরু থেকে এই আর.জি. কর আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন, তারাও একযোগে জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন জানান তারা যাতে তাদের দ্বিতীয় দফার এই কর্মবিরতির কর্মসূচি থেকে সরে আসেন। তারা আবেদন করেন রাজ্য জুড়ে যেহেতু একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এবং তার সঙ্গে দুর্গা পুজো, এই উৎসবের মরশুমে যদি তারা তাদের এই সম্পূর্ণ কর্মবিরতি বজায় রাখেন, তাতে করে জনস্বার্থ এবং জনস্বাস্থ্যে আঘাত আসবে। তাই মানুষের স্বার্থে তাদের এই কর্মবিরতির কর্মসূচি থেকে সরে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি নিয়ে অন্য পন্থা ভাবা উচিত। আর সেই মতো যখন বৃহস্পতিবার এসএসকেএমে সিনিয়র জুনিয়র ডাক্তারদের কনভেনশনে এই প্রস্তাব উঠে আসে সিনিয়র ডাক্তারদের তরফে, তারপরেই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দীর্ঘ 10 ঘন্টা ধরে জুনিয়র চিকিৎসকদের মধ্যে চলে আলোচনা। সেই আলোচনা শেষে একটি সম্ভাবনা উঠে আসে, তা হচ্ছে শুক্রবার হয়তো জুনিয়র চিকিৎসকরা তাদের এই সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করতে চলেছেন। আর ঠিক সেই ঘটনাই ঘটল। আমরা দেখলাম এসএসকেএম থেকে ধর্মতলা অবধি মিছিল করে এসে জুনিয়র চিকিৎসকেরা হাতে নিয়ে এলেন একটি বিশাল বড় ঘড়ি। সেই ঘড়িতে তারা বেঁধে দিলেন 24 ঘন্টা সময়। তারা ঘোষণা করলেন তারা তাদের সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করছেন, একেবারেই শাসকের চাপে পড়ে না, রাজ্যের মানুষের স্বার্থে।
তারা দাবি করলেন যে 24 ঘন্টার মধ্যে যদি রাজ্য সরকারের তরফে তাদের 10 দফা দাবি না মানা হয় তাহলে তারা ধর্মতলাতেই যে ধর্ণা কর্মসূচি শুরু করছেন সেই ধর্ণা কর্মসূচি থেকেই তারা আমরণ অনশন শুরু করবেন। আর এখান থেকেই উঠছে বহুবিধ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সিনিয়র ডাক্তারেরা দ্বিতীয় দফায় কেন জুনিয়র ডাক্তারদের প্রস্তাব দিলেন তারা যাতে সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলনের অন্য কোনো পথ, যে পথে হেঁটে তারা ন্যায় বিচারের দাবিতে নির্যাতিতাকে বিচার দেবেন। একই সঙ্গে তাদের 10 দফা দাবিও তারা সুদে আসলে আদায় করে নেবেন শাসকের থেকে। তাহলে প্রথম আসুন সিনিয়র ডাক্তারদের এই আড়াআড়ি বিভাজন যাদের মধ্যে হয়েছে তাদের দিকটার একটা সম্ভাবনামূলক আলোচনা করা যাক। আমরা সকলেই জানি প্রতি বছর পুজোয় রাজ্যের এই বড় ডাক্তারেরা অর্থাৎ যারা সিনিয়র ডাক্তারেরা বা যারা সদ্য সিনিয়র হচ্ছেন এই ডাক্তারেরা দেশ বিদেশে ঘুরতে যান এবং যারা ইতোমধ্যে বিদেশে ঘুরতে যাবেন বলে টিকিট, ভিসা এবং হোটেল বা ট্যুর পুরো বুক করে ফেলেছেন তাদের বুঝতেই পাচ্ছেন বিপুল অঙ্ক ইতোমধ্যেই তারা বিনিয়োগ করেছেন তাদের ঘোরার জন্য। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, আচ্ছা এই টাকাগুলো যে বছর বছর এরা ঘুরতে যায় তাকে নিজেদের পকেট দিয়ে দেয় সিনিয়র ডাক্তারেরা? এর আবার দুটো তত্ত্ব আছে। একদিকে এক পক্ষের মত যে রাজ্যের ডাক্তারেরা অত্যন্ত সৎ এবং সাধু, তারা নিজেদের টাকা পকেট থেকে বার করে খরচা করেন এবং তারা দেশ বিদেশ রাজ্য জেলা বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ান এই পুজোর কদিন। কিন্তু দ্বিতীয় তত্ত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এই ডাক্তারেরা সারা বছর আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অর্থাৎ ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে যে ব্যবসা অ্যান্টিবায়োটিক দুমদাম লিখে বা বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে দুমদাম বিভিন্ন পরীক্ষা লিখে যে টাকার ব্যবসা দেন তার বদলি এই সকল ফার্মাসিউটিক্যাল এবং একই সঙ্গে এই সকল ল্যাবগুলি যৌথভাবেই এই সকল সিনিয়র ডাক্তারদের পুজোর সময় বিদেশের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন রাজ্যে ঘুরতে যাওয়ার প্যাকেজ প্রোভাইড করেন। আবার এই যুক্তি কিন্তু একেবারেই তুড়ি মেরে উড়িয়ে দেবার নয়, কারণ আপনারা যদি এক একটি ডাক্তারের প্রাইভেট চেম্বার দেখবেন তাহলে দেখতে পাবেন সেই প্রাইভেট চেম্বারগুলি বিলাসবহুলভাবে সাজানো। তাহলে প্রশ্ন উঠছে যে একটি চেম্বার খোলার সঙ্গে সঙ্গে একজন ডাক্তার কত টাকা রোজগার করতে পারেন যে তার সম্পূর্ণ চেম্বারটি এসি, রুগীদের বসার জন্য অসামান্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার নিজের অসামান্য একটি টেবিল, দামি ল্যাপটপ, কম্পিউটার, দামি ঘড়ি, দামি ফোন কোত্থেকে আসে? অবশ্যই তার পেছনে অন্যতম একটি তত্ত্বই হচ্ছে এই চেম্বার সাজানোর কাজে ওতপ্রোতভাবে সাহায্য করে আর্থিক এবং অন্যান্য লজিস্টিক্স দিয়ে, তা হচ্ছে আমাদের দেশের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি তাদের এমআর বাহিনীর মাধ্যমে। কিন্তু এই যে বিদেশে যাবার বা দেশের বিভিন্ন রাজ্যে ঘুরতে যাবার প্যাকেজ যে বুক হয়ে আছে, এই যে তত্ত্ব উঠে এসেছে, তার জেরেই একটা অংশের মানুষের মত যে সিনিয়র ডাক্তারেরা নিজেদের স্বার্থের কথা ভেবেই জুনিয়র প্রতিবাদী চিকিৎসকদের সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানিয়েছে। যদিও একদল সিনিয়র ডাক্তার এই তত্ত্বকে সম্পূর্ণ অস্বীকার করে একেবারে ঢেঁড়া দিয়ে কেটে দিয়েছেন। তাঁদের যুক্তি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে জুনিয়র প্রতিবাদী ডাক্তারদের আন্দোলনকে কালিমালিপ্ত করা হচ্ছে, যে কথা জুনিয়র চিকিৎসকেরাও তাদের প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে গত দুদিন ধরে দফায় দফায় বলছেন। তারা দফায় দফায় বলছেন শাসকের তরফে এবং শাসক দলের তরফে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর তরফে তাদের গণশত্রু প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে যে তারা রাজ্যের গরিব সাধারণ মানুষের বিরুদ্ধে। তারা বলেন তারা একেবারেই রাজ্যের গরিব সাধারণ মানুষের বিরুদ্ধে না, তারা স্বাস্থ্যকর্মী, নার্স এবং গরিব সাধারণ মানুষ একদিকে, বিরুদ্ধে যদি কেউ থাকে তা হচ্ছে রাজ্যের সরকার, রাজ্যের শাসক দল, যাদের সদিচ্ছা নেই এই সমস্যা এবং তাদের 10 দফা দাবির সমাধানের জন্য। কিন্তু প্রসঙ্গ হচ্ছে সিনিয়র ডাক্তাররা যদি এই যুক্তি কেটে দেন, কিন্তু কেটে দেওয়া কি সম্পূর্ণ সাজে? আপনি ভাবুন যদি এই অবস্থায় এই জুনিয়র প্রতিবাদী চিকিৎসকেরা তাদের সম্পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতেন, তাহলে রাজ্যের এই সিনিয়র ডাক্তারেরা তারা কি ছুটি পেতেন ঘুরতে যাওয়ার জন্য? শুধু সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে নয়, বেসরকারি হাসপাতালেরও ডাক্তারেরা হয়তো ছুটি পেতেন না।
আর তাই এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে ইনভেস্ট হয়ে গেছে, সেই ইনভেস্টমেন্ট কিন্তু এত সহজে নষ্ট করা যাবে না। কারণ এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরাও কিন্তু আগামী দিনে যখন ডাক্তারি পাশ করে নিজেদের এলাকায় প্রাইভেট চেম্বার খুলে বসবেন, তখন কিন্তু এদেরও আমাদের দেশের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর সঙ্গে আঁতে যেতে হবে। কারণ তা যদি তারা না করেন তাহলে তাদের পসার কিন্তু দ্রুত জমে উঠবে না, আর তারা কিন্তু রাতারাতি সেলিব্রিটি তকমা পেয়ে সেলিব্রিটি ডাক্তার হয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে গিয়ে সুমনদের উল্টো দিকে গালে হাত দিয়ে দেতো হাসি হাসতে হাসতে বড় বড় বাতেলা কপচাতে পারবেন না। আর যদি সেটা না কপচাতেই পারেন তাহলে 4.5 বছর ধরে MBBS পড়া ব্যর্থ প্রায় হয়েই যাবে। যদি পড়াশোনার সময় ইনভেস্ট করা টাকাই বৃত্তিকালে সম্পূর্ণ সুদে আসলে না তুলতেই পারলেন, তাহলে বৃত্তিমূলক পড়াশোনার বাস্তবেই কোনো গুরুত্ব থাকে না। কিন্তু বিষয় হচ্ছে, শুধু কি এই যুক্তিতেই জুনিয়র প্রতিবাদী চিকিৎসকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করলেন? তারা কিন্তু এই সমস্ত যুক্তি একেবারেই মানতে রাজি নয়। তাদের বক্তব্য এই সমস্ত কথার মধ্যে দিয়ে তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করছে। আর যারা এটি করছে তাদের থেকে পরবর্তীকালে প্রতি মুহূর্তের হিসেব তারা বুঝে নেবেন। এবার ভেবে দেখুন, থ্রেড কালচারের উল্টো দিকে যারা প্রতিবাদ করতে নেমেছেন তারা পাল্টা তাদের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদেরকেই আবার হুঁশিয়ারি দিচ্ছেন, তাদেরকেই পাল্টা করছেন থ্রেট। কিন্তু বলতে হয়, এই থ্রেটের বদলি থ্রেট এটা সারা জীবন ছিল, এখনও আছে, আগামী দিনেও চলবে। কিন্তু সেই হুমকি বাস্তবের মাটিতে কতটা ফলপ্রসূ হয় বা বাস্তব আকারে কতটা সামনে উঠে আসে তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে। কিন্তু এবার চলে আসি দ্বিতীয় দফার কর্মবিরতি প্রত্যাহারের জন্য। জুনিয়র চিকিৎসকেরা বললেন ধর্মতলায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে তারা মানুষের স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করছেন। তাদের 10 দফা দাবির মধ্যে একটি দাবি হচ্ছে ডিজিটাল রেফারেল সিস্টেম। তাদের দাবি, জেলা থেকে যখন একজন রুগী পরিবার তাদের রুগীকে নিয়ে শহরে আসেন রেফারেল হয়ে, তখন তাদের বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরে ঘিরে অবশেষে ক্লান্ত হয়ে একটি হাসপাতালে কোনো রকমের রুগীকে ভর্তি করতে পারেন। এবং সেক্ষেত্রে দেখা যায় সেই রুগী বিভিন্ন জায়গায় রেফার হতে হতে তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়। অনেক সময় সেই রুগী মারাও যান। আর এই হ্যাকেলের জেরেই রোগী পরিবারের মধ্যে ক্ষোভ যা হয়, এবং সেই ক্ষোভ তখন সরাসরি এসে পড়ে জুনিয়র চিকিৎসক, কর্তব্যরত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর। একথা একেবারেই সত্যি। কিন্তু বিষয় হচ্ছে, রেফারেল সিস্টেম ডিজিটাল করা হলেও যদি হাসপাতালে সঠিক বেড না থাকে, তাহলে এই রেফারেল সিস্টেম ডিজিটাল হওয়ার পরেও যে রুগী জেলা থেকে আসবেন তাকে কি এই হসপিটাল সেই হসপিটালে ঘুরতে হবে না? এই গ্যারেন্টি কি রাজ্যের এই জুনিয়র প্রতিবাদী চিকিৎসকরা দিতে পারবেন? এবার বিষয় হচ্ছে, তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করলেন, একই সঙ্গে তারা যে ঘড়িটা নিয়ে এলেন সেই ঘড়িতে টিক 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 করে সেকেন্ডের কাঁটা ধরে ধরে, মিনিটের কাঁটা ধরে ধরে, ঘন্টার কাঁটা ধরে ধরে 24 ঘন্টা সময় বেঁধে দিলেন রাজ্য সরকারের সামনে। তারা বললেন, রাজ্য সরকার যদি 24 ঘন্টার মধ্যে তাদের 10 দফা দাবি না মেনে নেয় তাহলে তারা ধর্মতলাতেই অবস্থান বিক্ষোভ শুরু করবেন। এবং এই অবস্থান বিক্ষোভের পাশাপাশি তারপরেও যদি তাদের 10 দফা দাবি সরকার দ্রুত না মেনে নেয় তাহলে তারা আমরণ অনশনের পথে হাঁটবেন। আর এখান থেকেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, তারা সম্পূর্ণ কর্মবিরতি তুললেন শুক্রবার রাতে, তার মানে শনিবার থেকে তারা সকলেই আবারও কাজে যুক্ত হবেন। কিন্তু তার মধ্যে যদি একটি অংশ ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসে থাকেন, তাহলে যারাই অবস্থান বিক্ষোভে বসে থাকবেন তারা কি কাজে জয়েন করবেন? যদি তারা কাজে না জয়েন করেন তাহলে কি করে সম্পূর্ণ কর্মবিরতি উঠল? এবার এখান থেকে একটা যুক্তি উঠতেই পারে, যারা প্রতিবাদী জুনিয়র চিকিৎসক তারা ধর্মতলার অবস্থানে যেমন থাকবেন ঠিক তেমনটাই তাদের সময় মতো তারা ওই মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়ে নিজেদের সময়ের কাজও করে আসবেন। ঠিক আছে, মানা গেল। কাজের পর আবার তারা চলে আসবেন অবস্থান বিক্ষোভে, অবস্থান জারি থাকবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে আমরণ অনশন। একবার ভেবে দেখুন, এই সকল প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা যদি সকলেই একযোগে আমরণ অনশনের পথে হাঁটেন, এবার একবার ভেবে দেখুন, সারাদিন না খাবার পর একজন এই জুনিয়র চিকিৎসক যারা ইতোমধ্যে সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করেছেন, তার মানে তাদের আগামী দিনে অর্থাৎ শনিবার থেকেই কাজে জয়েন করতে হবে। এবার অনশন করা অবস্থায় তারা কি স্বাস্থ্যগত দিক থেকে এবং মানসিকভাবে এতটা সুস্থ থাকবেন যে তারা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তারা নিজেদের পরিষেবা দেবেন, নিজেদের কাজ তারা করতে পারবেন?
আবার এখান থেকে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমনটাও উঠতে শুরু করছে, যদিও সোশ্যাল মিডিয়ার এই পোস্টকে একেবারেই সমর্থন করছে না আশীর্বাদ দ্য ট্রুথ। তবুও এখানে বলছি, সোশ্যাল মিডিয়ায় দাবি হচ্ছে অনশন তো করবে ধর্ণা মঞ্চে, কিন্তু তারা হাসপাতালে কাজে ফিরে গিয়ে টুকটুক খাবে না তার কে গ্যারেন্টি নিতে পারবে? তার জন্য কি তাদের পেছনে ক্যামেরা নিয়ে কেউ ঘুরবে? এই ধরনের কথা বলে একটা কথা বন্ধুরা বলতে পারি, এইভাবে অপমান অবশ্যই করার কারোর অধিকার নেই কোনো প্রতিবাদ আন্দোলনকে। আমাদের আস্থা সম্পূর্ণ রয়েছে এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের কাছে, কারণ তারা যে লড়াইটা লড়ছেন সেই লড়াইয়ের পক্ষে আমরা সকলেই চাই নির্যাতিতার ন্যায় বিচার। কিন্তু এখান থেকে তো প্রশ্ন উঠবেই, একদিকে তারা সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করছেন, তার মধ্যে আবার একটি অংশ ধর্মতলায় ধর্ণা কর্মসূচি চালাবে, যার মধ্যে আবার তারা দ্রুতই আমরণ অনশনে যাবেন যদি 24 ঘন্টার মধ্যে সরকারের তরফে তাদের 10 দফা দাবি না মানা হয়। এবার অনশন চলাকালে একজন অনশনকারী তার কি শারীরিক এবং মানসিক এতটা স্ট্রেংথ থাকবে যে সে হাসপাতালে গিয়ে একজন চিকিৎসকের কাজ কতটা গুরুত্বপূর্ণ ভাবুন। প্রায় দিনই আমরা শুনতে পাই চিকিৎসার গাফিলতির জেরে রোগী মৃত্যু। এরপর যদি তার দ্বারা গাফিলতি হয়ে কোনো রোগীর মৃত্যু হয় বা তার ভুল চিকিৎসা বা ভুল ওষুধ দেওয়ার ফলে, কারণ সে তো মানসিকভাবে অতটা সুস্থ থাকবে না। ভাবুন না, যদি কোনো ব্যক্তি 3 দিন না খেয়ে থাকেন, তারপর তার চিন্তাভাবনা, তার ব্রেন কি সঠিক কাজ করতে পারবে? অবশ্যই পারবে না, এবং সেখানে তার কাজে ভুলভ্রান্তি হবার সম্ভাবনাই বেড়ে যাবে। অর্থাৎ সেই সম্ভাবনা বেড়ে যাবার মধ্যে দিয়ে রাজ্যের গরিব মানুষরাই আবারও স্বাস্থ্যকে কেন্দ্র করে হাসপাতালে গিয়ে হুমকির সম্মুখীন হবে। যে গরিব সাধারণ মানুষের কথা ভেবে জুনিয়র চিকিৎসকেরা সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করলেন, সেই কর্মবিরতি প্রত্যাহারের পর তারা যদি অনশন কর্মসূচি শুরু করেন, তাহলে সেই অনশন কর্মসূচির জেরে তাদের মানসিক যা এবং শারীরিক যা অবস্থা হবে, সেই অবস্থায় কিন্তু উল্টো দিকে রোগীদের ক্ষতি হবার সম্ভাবনাও একইভাবে থাকবে। অর্থাৎ এই কর্মবিরতি প্রত্যাহার, এই ঘোষণা শুধুমাত্র ঘোষণা হিসাবেই আপাতত কিন্তু আশীর্বাদ দ্য ট্রুথ দেখতে পাচ্ছে। তার কারণ হচ্ছে সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারও করব, ধর্ণা কর্মসূচিও চালাবো, তার মাঝে গিয়ে আমি কাজও করে আসবো বলে দাবি করব, আবার 10 দফা দাবি না মানা হলে আমরণ অনশনও চালাবো, সেই অনশনের মাঝে গিয়ে আবার কাজ করে আসবো। এখানেই বলতে হয়, ভগৎ সিংয়ের মতন মহান বিপ্লবী বীর সেও অনশন চলাকালে এতগুলো কাজ করে উঠতে পারেননি। সেখান থেকে দাঁড়িয়ে এই প্রতিবাদী চিকিৎসকেরা তারা দাবি করছেন, তারা ধর্ণা করবেন, অনশন করবেন, আবার তাদের যে দায়িত্বের কাজ তারা সেই কাজ হাসপাতালে ওয়ার্ডে গিয়ে তারা করবেনও। এইটা মনে হয় একেবারেই তাদের বলা কথার সঙ্গে মিলছে না। আর তাই নিয়েই আশীর্বাদ দ্য ট্রুথ জানেনি বরাবরই প্রশ্ন তুলতে ভালোবাসে। অনেকেই এই জুনিয়র চিকিৎসকেদের দ্বিতীয় দফার কর্মবিরতি প্রত্যাহারের পর তারা কর্মবিরতি প্রত্যাহার করে তারা ধর্ণা কর্মসূচি এবং অনশনে যাবেন বলে বড় বড় হেডলাইন ছেপে দিয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন দেও বড় করে আই রিপিট করে 3 বার 4 বার করে তাদের এই ঘোষণার কথা পড়ে দিয়েছে। কিন্তু কেউই প্রশ্ন করলো না যে সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের পর যেখান থেকে শনিবার তাদের সম্পূর্ণরূপে কাজে জয়েন করার কথা, সেখান থেকে দাঁড়িয়ে যে দলটি, যে একদল জুনিয়র প্রতিবাদী চিকিৎসকেরা ধর্ণা কর্মসূচি চালাবেন, তারা কি করে কাজে জয়েন করবেন, বা যারা পরবর্তীকালে অনশন করবেন তারা কি করে কাজ করবেন। আর যেহেতু তাই নিয়ে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন উঠছে, সবচেয়ে বড় বিস্ময় চিহ্ন উঠছে, তাহলে সেখান থেকেই বলতে হয় তাহলে কি করে সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে সকলে কাজে ফিরছেন। অর্থাৎ একদিকে মুখে বলছেন সম্পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করা হলো, আবার অন্যদিকে বাস্তব ছবি হয়তো আগামী 2-3 দিনে আমরা দেখতে পাবো যে একটা বড় অংশের জুনিয়র প্রতিবাদী চিকিৎসকেরা তারা কাজে জয়েন তো করবেনই না, তারা ধর্মতলার অবস্থানে বসে থাকবেন এবং পরবর্তীকালে তারা অনশনের পথে হাঁটবেন। কিন্তু সেই অনশন কতদিন ধরে তারা চালাবেন তা নিয়েও ইতোমধ্যে উঠেছে প্রশ্ন। কারণ তখন হয়তো আবারও দেখবেন রাজ্যের এই সিনিয়র চিকিৎসকেরা পৌঁছে যাবেন এবং তারা আবারও রাজ্যের সংবাদ মাধ্যমের সামনে, যে সংবাদ মাধ্যম বর্তমানে আমাদের রাজ্যের গদি মিডিয়া হিসাবে অলরেডি স্বীকৃতি পেয়ে গেছে, সেই গদি মিডিয়ার সামনে দাঁড়িয়েই বলবেন যে শাসকের ঘুম ভাঙবে না, শাসক নির্দয়। তাই এই সকল জুনিয়র চিকিৎসকেরা, এই বাচ্চা ছেলেমেয়েগুলো এইভাবে অনশন করছে, এরা অনশন করতে করতে হয়তো মারাও যাবে, কিন্তু শাসকের ঘুম ভাঙবে না। কিন্তু এখানে একটা বিষয় বলতে হবে, শেষ শুনানিতে শীর্ষ আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে 15ই অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ করা হবে। অর্থাৎ
সিসিটিভি ইনস্টল সম্পূর্ণ করা হবে, বাথরুম তৈরি করা হবে, চিকিৎসকদের জন্য আলাদা আলাদা রেস্টরুম তৈরি করা হবে। একই সঙ্গে মুখ্য স্বাস্থ্য সচিব বলেছেন জায়গায় জায়গায় প্যানিক বাটনও ইনস্টল হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে সিসিটিভি, বাথরুম এবং রেস্টরুম অগ্রাধিকার। সেই কাজ যদি সরকার 15 তারিখের মধ্যে সত্যি শেষ করে ফেলতে পারে এবং 30শে অক্টোবরের রিপোর্টে তা যদি সম্পূর্ণরূপে ইন্সপেকশনের মাধ্যমে হলফনামা আকারে শীর্ষ আদালতে জমা দিতে পারে সরকার, তাহলে অবশ্যই বাদ বাকি বিষয় নিয়ে রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দেবে দায়িত্ব শীর্ষ আদালত। অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচন নিয়ে সম্ভবত শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশ দেবে না যে অমুক তারিখের মধ্যে আপনি ছাত্র সংসদ নির্বাচন করান, বা হয়তো এটা বলবে না স্বাস্থ্য সচিবকে অপসারণ করুন, যেহেতু 10 দফা দাবির মধ্যে এটা একটা দাবি। আসলে এই আরজিকর কাণ্ডের সিবিআইয়ের তদন্ত কোন পথে হচ্ছে তা মনিটর করছে শীর্ষ আদালত। বিচার প্রক্রিয়া কী পথে হবে তা মনিটর করবে শীর্ষ আদালত। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের নিজেদের কর্মক্ষেত্রের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কতটা তারা আদায় করতে পারলেন বা সরকার তাদের দাবি দেওয়া কতটা মানল, সে বিষয় নিয়ে মনে হয় না শীর্ষ আদালত এত দ্রুত এন্টারটেন করবে প্রতিবাদী জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের উভয়দেরই দুজন আইনজীবীকে। আর সেই সব নিয়েই আমাদের দেখার শনিবার আমাদের রাজ্যের এই এমবিবিএস এবং ডাক্তারি স্নাতকোত্তর পড়ুয়া, যাদেরকে আমরা জুনিয়র ডাক্তার হিসাবে বলি, তারা তাদের দ্বিতীয় দফার সম্পূর্ণ কর্মবিরতি যেখানে আজ ঘোষণা করলেন, প্রত্যাহার করলেন, তারা 100%ই কাজে যোগ দিয়ে কাজ শুরু করেন না। যদি তারা 100%ই কাজে না যুক্ত হন, তাহলে এখান থেকেই বলতে হবে যে তাদেরকে দেওয়া কথা যেমন সরকার রাখেনি বলে তারা দাবি করছে, ঠিক তেমনটাও তারা রাজ্যের গরিব মানুষের স্বার্থের কথা ভেবে যে কথা শুক্রবার ধর্মতলায় হাতে মাইক নিয়ে দিলেন, সেই কথা কিন্তু তারাও রাখলেন না। আর সেই সব দিকেই নজর থাকবে আশীর্বাণ দ্য ট্রুথের। ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাণ দ্য ট্রুথ। আমি আশীর্বাণ, নমস্কার।